দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তানভীর জনি। আমরা কথা বলবো তার সঙ্গে। জনি, আপনাকে স্বাগত। এখন বিদেশে জনি, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি এই যে ট্রাম্প এবং পুতিনের যে বৈঠকের কথা বলা হচ্ছে সেটির থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকের কথা। সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এই বৈঠকটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিকে যখন ট্রাম্প এবং পুতিনের বৈঠকটা হয় তখন অনেক ধরনের বৈঠকের আগে নানান কথা চলছিল। ট্রাম্প বলে এর আগে আমরা দেখেছি যে ট্রাম্প পুতিনের উপর হতাশা প্রকাশ করেছেন যে আদৌ এই বিষয়ে কোনো শান্তি আসবে কিনা, সেই বিষয়ে ট্রাম্প অনেক সন্দিহান ছিলেন এবং অনেকটা পুতিনের উপর ক্ষুব্ধও ছিলেন। এবং তিনি শর্ত দিয়েছেন যদি শান্তি আলোচনায় না আসি তাহলে রাশিয়ার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ঠিক ওই সময়টাতেই ইউক্রেনে আবার অস্ত্র সরবরাহ ট্রাম্প অনুমতি দিয়েছেন। এই পরিস্থিতিটা অনেক জটিল ছিল, কিন্তু এই মুহূর্তে যখন গত শুক্রবার ট্রাম্প এবং পুতিন বৈঠকে বসেন এবং আমরা দেখেছি যে সেটা একটা বিশাল আয়োজন ছিল, একটা বিরাট আয়োজনের মাধ্যমেই আসলে আনুষ্ঠানিকভাবে তারা মিলিত হয়েছেন এবং সেটা আলাস্কায় হয়েছেন। এবং এই আলাস্কা শহরটা কিন্তু একসময় সেটা রাশিয়ার অংশ ছিল, পরবর্তীতে যুক্তরাষ্ট্র সেটাকে কিনে নেয় এবং স্ট্র্যাটেজিক্যালি ওই অঞ্চলটা আসলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুইজনেরই আসলে ইন ফিউচার বা তাদের জেনারেশনের একটা বা কি বলা যায় সেটাকে প্রজন্ম থেকে প্রজন্মের একটা ধারা থাকে, সেই হিসেবে আসলে ওই অঞ্চলটা নির্বাচন করা। এবং সেখানে তারা যখন বৈঠকে বসেন এবং আমরা দেখেছি যে বেশ বিরাট আয়োজন, সেটা হচ্ছে যে বোমারু বিমান থেকে শুরু করে গার্ড অফ অনার থেকে শুরু করে অনেক। এবং ওই বৈঠকটা শুরুর আগে জেলেনস্কি বারবার শর্ত দিয়ে যাচ্ছেন যে সে এই বৈঠকে সে নিজে উপস্থিত থাকতে চায়, তাকে ছাড়া যেন পুতিনের সঙ্গে একা বৈঠকে না করে, কারণ পুতিনের সঙ্গে যদি একা বৈঠক করে তাহলে রাশিয়াকে ইউক্রেনকে এখানে বঞ্চিত করা হবে। এবং জেলেনস্কির একটা শঙ্কা ছিল যে পুতিন অনেকটা রাজি করিয়ে ফেলবে ট্রাম্পকে ইউক্রেনের স্বার্থ রক্ষা না করেই। কিন্তু আমরা তো দেখতে পেয়েছি পুতিন আসলে কয়েকটি শর্ত দিয়েছেন, কিন্তু বৈঠকের সময় আমরা দেখেছি যে পুতিন তার নিজের যে দাবি দেওয়া বা যুদ্ধের যে মূল ইস্যুগুলো সেগুলো তিনি ট্রাম্পের সঙ্গে তুলে ধরেছেন। এবং তিনি আগেও বলেছেন যে শান্তি আসবে তখনই যখন যুদ্ধের মূল ইস্যুগুলো সমাধান হবে, তখনই শান্তি আসবে। এবং জেলেনস্কির প্রতি পুতিনের একটা বড় অভিযোগ, সেটা হচ্ছে যে জেলেনস্কি কিন্তু নির্বাচিত সরকার না এখন, কারণ তার নির্বাচনের সময় চলে গেছে এবং ইউক্রেনে যেহেতু একটা ইমার্জেন্সি বা জরুরি অবস্থা চলছে যুদ্ধের কারণে, তার কারণে হচ্ছে নির্বাচনের কোনো সুযোগ নেই। কিন্তু পুতিন তাকে ইলেক্টেড নির্বাচিত সরকার হিসেবে মানতে রাজি না, যার কারণে তার সঙ্গে শান্তি আলোচনায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না পুতিনের। আরেকটি বিষয় হচ্ছে পুতিন রাশিয়ার কিছু ভূখণ্ড নিয়ে, মূলত 5টি ভূখণ্ড, তার মধ্যে হচ্ছে দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া, এইসব অঞ্চলগুলো আসলে অনেক দিন যাবতই রাশিয়া চাচ্ছে যে এইসব অঞ্চল আমার, বা এইসব অঞ্চলে যেসব কিছু কিছু অঞ্চলে রাশিয়ার দখল আছে 70% বা 60%, সেই অঞ্চলগুলো আসলে নিজেদের করে নিতে চাই। এবং এই দাবি দেওয়াগুলোই কিন্তু ট্রাম্পের সামনে তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট। আমরা আসলে সংবাদ সম্মেলনে যখন দেখলাম বৈঠকের পর, তখন আসলে পুতিন আসলে কোনো উত্তরই দেন নাই। এমনকি জন্য আমরা কিন্তু দেখতে পেয়েছি গণমাধ্যম কর্মীরাও ছিলেন, তাদের প্রশ্নের জবাবও কিন্তু তারা দিতে চান, তাদের প্রশ্নের জবাবগুলো এড়িয়ে গেছেন। এবং সেটা আসলে পুতিনের স্ট্র্যাটেজি। এবং কিন্তু বিশ্লেষকরা বলছেন যে পুতিন যে কৌশলী, সে তার কৌশল দিয়ে ট্রাম্পকে বুঝাতে পেরেছেন। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে এই বৈঠকে আসলে সবাই পুতিনকেই জয়ী বলছেন। এখন আজকের বৈঠকটা হচ্ছে যে ট্রাম্প এবং জেলেনস্কি, সেখানে দেখা যাক জেলেনস্কি কতটুকু সফল হয় বা জেলেনস্কি কতটুকু ট্রাম্পকে আসলে বোঝাতে সক্ষম হন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন দেখেছি যে পুতিন এবং ট্রাম্প বৈঠক, তখন কিন্তু পুতিন একাই গিয়েছেন, সেখানে কিন্তু তার প্রতিনিধি দল নিয়ে গিয়েছেন, অন্য দেশের সহায়তা বা কারো প্রয়োজন নেই। কিন্তু আজকে যখন জেলেনস্কির বৈঠক হবে, সে পুরো গোটা ইউরোপের নেতাদের নিয়ে যাচ্ছেন সেখানে। সেই ক্ষেত্রে হচ্ছে যে পুতিন জেলেনস্কি নিজেও মনে হয় একটু শঙ্কায় আছেন যে সে ট্রাম্পকে আদৌ তার দাবিগুলো পূরণ করতে পারবে কিনা। সেই ক্ষেত্রে হচ্ছে যে ইউরোপীয় নেতারাও আবার চাচ্ছেন যে যাই হোক কিন্তু ইউক্রেনের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টিভ উইটকফ সম্প্রতি সিএনএনকে সাক্ষাৎকারে বৈঠকের কিছু বিষয়ে, যেহেতু তিনি বৈঠকে ছিলেন, বৈঠকের কিছু বিষয়ে তিনি সিএনএন সাক্ষাৎকারে সরাসরি বলেছেন। একটা বিষয়ে পুতিন রাজি হয়েছেন, সেটা হচ্ছে যে ইউক্রেনকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য
যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতারা যেই পদক্ষেপ নেবে সেই বিষয়ে পুতিন কোনো আপত্তি নেই, যে ইউক্রেনকে অবশ্যই নিরাপত্তা দিতে তারা পারবে। সেটা হচ্ছে আর্টিকেল 5 অনুযায়ী নেটোর হিসেবে। নেটোতে বলা আছে, যদি আর্টিকেল 5 অনুচ্ছেদে আছে, যদি ইউরোপের বা নেটো সদস্যভুক্ত কোনো দেশকে আক্রমণ করা হয় তাহলে সব দেশ একসাথে ওই দেশের বিরুদ্ধে লড়বে। এটা হচ্ছে আর্টিকেল 5। যেহেতু আবার এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনও নেটোর সদস্যভুক্ত না, এবং সেটা সে শুরু থেকেই চাচ্ছে, এবং রাশিয়া কিন্তু ওইটাই মানে এই ইস্যুটা ধরেই আসলে যুদ্ধটাকে মানে টেনে যাচ্ছেন, যে ইউক্রেনকে কোনোভাবেই নেটোতে যোগ দেওয়া যাবে না, এবং সেই শর্তে, এবং আমরা দেখলাম যে ট্রাম্প এখন সেই একই শর্ত দিয়েছেন যে যুদ্ধ সম্ভব, বন্ধ সম্ভব, সব কিছুই সম্ভব, কিন্তু ইউক্রেন কখনোই নেটোতে যোগ দিতে পারবে না। আর এই সিদ্ধান্তটা আসলে এখন ট্রাম্প অনেকটা জেলেনস্কির কোর্টে ছেড়ে দিয়েছেন যে ইউক্রেনের উপরে সম্ভব। এতদিন আমরা শুনেছি যে যুদ্ধবিরতির মাধ্যমে, যুদ্ধবিরতি হলে সেই যুদ্ধবিরতির সময় আলোচনা হবে, দুই পক্ষের মধ্যে আলোচনা করে তারপরে একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু এখন আমরা দেখছি ট্রাম্প বলছেন কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধ শান্তি, মানে যুদ্ধ বন্ধ করে একবারে শান্তি প্রতিষ্ঠায় মস্কো এবং কিয়েভকে একসাথে চুক্তি করতে হবে। একটু জেলেনস্কির প্রশ্নে আসতে চাই জনি আপনার কাছে। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আসলে জেলেনস্কির একার যে সিদ্ধান্ত, সেটি কি নেওয়া আসলে সম্ভব, বা কতটুকু সম্ভাবনা আপনার মনে হচ্ছে? জেলেনস্কি এখন অনেকটা ওই ব্যাকফুটে আছে বলা যায়। তার আসলে একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই রকম ক্ষমতাটা এখন পর্যন্ত আমরা এরকম সাহসী কোনো পদক্ষেপ তার দেখিনি। কারণ হচ্ছে যুদ্ধ করতে করতে এখন ইউক্রেন অনেকটাই পিছিয়ে আছে, যার কারণে ট্রাম্প যখন ক্ষমতায় এসেই অস্ত্র সরবরাহ বা সামরিক সহায়তাটা বন্ধ করে দেয়, তখনই জেলেনস্কি বা ইউক্রেন অনেকটা পিছিয়ে যায়। তখন সে বিভিন্ন ইউরোপীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন যে আমার তো এই সাহায্য প্রয়োজন, আমাকে ভূখণ্ড রক্ষায় আমাকে এই সামরিক সহায়তা প্রয়োজন। তখন দেখেছি যে আমরা ফ্রান্স, ইংল্যান্ড সবাই এগিয়ে এসেছেন, এবং তিনি অনেকটা ইউরোপীয় নেতাদের উপর আসলে নির্ভরশীল, যতটুকু না তিনি নিজের প্রতি নির্ভরশীল। যার কারণেই আমরা দেখছি যে এখন বৈঠকে তিনি একটা বিশাল বহর নিয়ে গেছেন, এবং পাশাপাশি এটাও দেখছি যে ট্রাম্পকে অনেকটা ইউরোপীয় নেতাদের মাধ্যমেই চাপ দেওয়ার চেষ্টা করছেন। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন ইউরোপীয় নেতাদের বক্তব্য যখন শুনছি, তখন ট্রাম্প বলছেন যে ইউরোপের সঙ্গে আমার আলোচনা হবে, কিন্তু ট্রাম্প সরাসরি ইউরোপীয় নেতাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সমালোচনা বা যুদ্ধ বা দ্বন্দ্ব এগুলোতে জড়াতে চান না। কারণ ট্রাম্প বারবার বলছেন এই যুদ্ধটা আমার না, এই যুদ্ধটা শুরু হয়েছে বাইডেনের আমলে, আমি হচ্ছে সেটাকে শেষ করব। আর এই যুদ্ধটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, সেখানে ইউরোপের জড়ানোটাও ঠিক হবে না। কারণ এদের মধ্যে যদি ইউরোপ জড়ায় তাহলে আসলে গোটা অঞ্চলেই যুদ্ধটা ছড়িয়ে পড়বে। সেই ক্ষেত্রে এখন দেখা যাক যে জেলেনস্কিকে আসলে কতটুকু ইউরোপ সাপোর্ট দিতে পারে, এবং ট্রাম্প যদি সেখান থেকে সরে যান আসলে ইউরোপীয় নেতারাও কতটুকু জেলেনস্কির পাশে দাঁড়াবেন সেটি নিয়ে আসলে একটি প্রশ্ন রয়ে গেছে। পুতিনের দাবি মেনে না নেওয়ার কথা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, এমনটা আমরা শুনেছি। এবং ট্রাম্প কি পারবে কিনা জেলেনস্কিকে যুদ্ধ বন্ধের শর্তে আসলে রাজি করাতে? বিশ্লেষকরা তাই বলছেন, যদি একেবারে পুরোপুরি যুদ্ধ বন্ধে রাজি না করাতে পারলেও একটা বিরাট পদক্ষেপ হিসেবে বা একটা বিরাট সুফল আসতে পারে, যেটা উইটকফ একটা ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলছেন যে পুতিনের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক এবং খুব বেশি মানাটা খুব বেশি কঠিন না, সেই ক্ষেত্রে দুই পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে। এখন যেহেতু আমরা একটা পক্ষের কথা শুনেছি, পুতিনের দাবি শুনেছি, তিনি কি বিষয়ে ছাড় দিবেন সেই বিষয়ে শুনেছি। পুতিন এটাও বলেছেন যে যেসব ভূখণ্ড নিয়ে মূলত যুদ্ধটা হচ্ছে, যদি ওইসব ভূখণ্ড নিয়ে একটা আলোচনার ব্যবস্থা করা হয়, মানে হচ্ছে যে আমি ভূখণ্ড ছেড়ে দিবে সেটাও বলছেন না, তিনি বলছেন যে একটা আলোচনার মাধ্যমে যদি সমাধানের একটা পথ বের করা যায়, তাহলে হচ্ছে যে আমি ওইসব অঞ্চলে এখন বর্তমানে যুদ্ধটা চালাবো না, আপাতত এইসব অঞ্চলে যুদ্ধটা স্থগিত থাকবে। জনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ট্রাম্প জেলেনস্কির বৈঠক নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী তানফির জনি।